হ্যালো বন্ধুরা, আগের দিন আমরা যতদূর পড়েছিলাম মুঘল সাম্রাজ্যের ক্লাস 7-এর পঞ্চম অধ্যায় হচ্ছে মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্যের যতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম, আজকে তারপর থেকে আমরা পড়া শুরু করব। অর্থাৎ আগের দিন আমরা 73 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 74 পৃষ্ঠার প্রথম থেকে পড়া শুরু করব। আমি তোমাদের টিচার রুদ্রজ্যোতি চক্রবর্তী, আর আমরা শুরু করতে চলেছি আজকে মুঘল সাম্রাজ্যের পার্ট 2। চলো আমার সাথে থাকো। তোমাদের সকলকে ওয়েলকাম স্টাডি উইথ রুদ্রজ্যোতি চ্যানেলে। এই চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্ট ক্লাস 5 to 10 প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট পাই টু পাই পড়ানো হবে। বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হবে এবং প্রত্যেকটা লাইন থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো সলভ করিয়ে দেওয়া হবে। ইভেন এই চ্যাপ্টারটারও, এই মুঘল সাম্রাজ্যেরও, আমরা আর কয়েকটা ক্লাসের মধ্যেই পুরো চ্যাপ্টার টেক্সট বই থেকে পড়ানো শেষ করে ফেলব। এরপর কী কী প্রশ্ন এর ওপর থেকে আসতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকের ক্লাস আমরা শুরু করছি 74 পাতা থেকে। বলছে, আকবর যখন শাসনভার পেলেন, অর্থাৎ 1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ, তখন তার বয়স 13। অর্থাৎ আকবর কত বছর বয়সে তার শাসনভার পেয়েছিলেন? না, আকবর মাত্র 13 বছর বয়সে শাসনভার পেয়েছিলেন। অর্থাৎ তিনি তোমাদেরই বয়সে, এই যে তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো, তোমাদের বয়স এখন কত? 13 বছর, কারোর 12 বছর, কারোর 13 থেকে একটু হয়তো বেশি, 1-2 মাস বেশি। তোমাদেরই বয়সে বাবর কিন্তু সারা তামাম হিন্দুস্তানের শাসনভার পেয়েছিলেন, সারা ভারতবর্ষের বা সারা মুঘল সাম্রাজ্যের বলা যেতে পারে শাসনভার পেয়েছিলেন। ভেবে দেখো এই বয়সে সাম্রাজ্য চালানোটা কি কঠিন একটা কাজ। ঠিক আছে, আকবরকে সাহায্য করেছিলেন তার অভিভাবক বৈরাম খান। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু দাগ দিয়ে নেবে এই লাইনটা। আকবরকে সাহায্য করেছিলেন কে? তারই অভিভাবক বৈরাম খান। 18 বছর বয়সে আকবর সম্পূর্ণভাবে সাম্রাজ্যের দায়িত্ব নেন, কিন্তু সে তো পরের কথা। 18 বছর বয়সে আকবর যখন সাম্রাজ্যের দায়িত্ব নিলেন সেটা তো অনেক পরের কথা। যখন তিনি প্রথম সিংহাসনে বসলেন, তখন দিল্লিতে শের শাহের এক আত্মীয় আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। তার নাম আদিল শাহ। তার প্রধানমন্ত্রী হিমু দিল্লি শহর দখল করে নেন। তাহলে কে শাসন ফিরিয়ে আনার, আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন? এটাও কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, দিল্লিতে যখন শেরশাহের এক আত্মীয় আফগান শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছেন, অর্থাৎ শেরশাহকে আমরা আগের ক্লাসে পড়েছি, তার আত্মীয়, সেই আত্মীয়র নামটা কি? আত্মীয়র নাম হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার আত্মীয়র নাম হচ্ছে আদিল শাহ। সে আদিল শাহ যখন ফিরিয়ে আনার চেষ্টা করছেন শাসন, তখন তার প্রধানমন্ত্রী হিমু দিল্লি শহর দখল করে নেন। তোমরা দেখেছো, অর্থাৎ আমরা দেখেছি, আমরা যখন আগের ক্লাসে পড়েছি আমরা দেখেছি যে দিল্লি এবং আগ্রা ছিল সে যুগের শাসন ক্ষমতার একদম কেন্দ্রবিন্দু। যেমন বর্তমানও শাসন ক্ষমতার কেন্দ্র কি? দিল্লি, আমাদের দেশের রাজধানী দিল্লি, বা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতার কেন্দ্র কি? কলকাতা। সেরকম তখনও কিন্তু শাসন ক্ষমতার কেন্দ্র ছিল দিল্লি। দিল্লি দখল করা মানে সাম্রাজ্যের অধিকার কেড়ে নেওয়া। বৈরাম খানের সাহায্যে আকবর 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের হারিয়ে দেন। তাহলে আকবর কত খ্রিস্টাব্দে হারান? 1556 খ্রিস্টাব্দে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এবং আকবর কার সহায়তায় কাকে এই যুদ্ধে হারিয়েছিলেন, কী উদ্দেশ্যে হারিয়েছিলেন। তখন এই প্রেক্ষাপটটা কিন্তু ব্যাখ্যা করে বলতে হবে যে আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খান। যখন আকবর 13 বছর বয়সে শাসনভার দখল করেছিলেন বা শাসন ক্ষমতায় বসেছিলেন, তখন তার অভিভাবক ছিলেন বৈরাম খান। এই সময় আমাদের যে শের শাহের এক আত্মীয় আদিল শাহ, তিনি চেয়েছিলেন আফগান শাসন পুনরায় ফিরিয়ে আনতে। আকবরের বাবা অর্থাৎ হুমায়ুন কিন্তু এর 5 বছর আগেই শেরশাহের সন্তান, শেরশাহের পুত্র মারা যাওয়ার পর তিনি কিন্তু এসে শাসন ক্ষমতা পুনরুদ্ধার করেছিলেন, মুঘলদের শাসন ক্ষমতা। কিন্তু এই
বৈরাম খান থাকাকালীন, বৈরাম খান যখন তার অভিভাবক হিসেবে দায়িত্ব নিল, এই আকবরের অভিভাবক হিসেবে, তখন কি হলো, দেখা গেল যে এই আদিল শাহ অর্থাৎ শের শাহের আত্মীয়, তিনি চাইলেন পুনরায় আবার যেন এই শাহ পরিবার অর্থাৎ আফগানরা দিল্লির শাসনভার পান। তাই তিনি আক্রমণ করলেন এবং এই আদিল শাহের যে প্রধানমন্ত্রী হিমু, তিনি দিল্লি দখল করে নিলেন। এই সময় দিল্লিকে আফগান মুক্ত করার জন্য, মুঘলদের শাসন ক্ষমতা বজায় রাখার জন্য আমাদের আকবর কিন্তু যুদ্ধ করেছিলেন পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ আমরা যেটাকে বলি। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে হয়েছিল, এবং এই যুদ্ধে তিনি কিন্তু আফগানদের সফলভাবে হারিয়ে দিয়েছিলেন। আকবর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি জয় করেন। তাহলে কোন কোন রাজ্যগুলো তিনি জয় করেছিলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট লাইন এগুলো। ঠিক আছে, যে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধের বিবরণ দাও যদি বলে, তাহলে এই প্রত্যেকটাই লিখতে হবে। তার প্রেক্ষাপট কী ছিল, কেন পানিপথে দ্বিতীয় যুদ্ধ হলো, যেটা এতক্ষণ তোমাদের আমি বললাম। এরপরে কার সঙ্গে যুদ্ধটা হয়েছিল, কবে হয়েছিল, কোন কোন রাজ্য আকবর দখল করেছিল, এই সমস্তগুলো কিন্তু এখানে লিখতে হবে। আকবর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি জয় করেন। এরপরে মেওয়ারের রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের সংঘাত হয়। এরপরে কি হয়? এরপরে মেওয়ারের রানা প্রতাপ সিংহের সঙ্গে আকবরের সংঘাত হয়। ঠিক আছে, এই সংঘাতের ফলে কী হয় বলছে, মুঘলদের বিরুদ্ধে এই সময় গোষ্ঠীর প্রতিরোধকে কিন্তু বহিরাগতদের সঙ্গে ভারতীয়দের সংঘাত বলা চলে না। ঠিক আছে, কারণ মুঘলরা কিন্তু তখনও ভারতীয় হয়ে ওঠেনি, তাই মুঘলদের বিরুদ্ধে যারা লড়ছে তাদের সাথে মুঘলদের যে সংঘাত, এটাকে কিন্তু ভারতীয়দের সঙ্গে সংঘাত বলা চলে না, তখন মুঘলদের সাথেই সংঘাত এটাকে বলতে হবে। যারা মুঘলদের বিরোধিতা করছিল তারা জোটবদ্ধ হয়ে ভারতবর্ষের জন্য লড়াই করেনি, না তারা ভারতীয়দের, মানে যারা মুঘলদের বিরুদ্ধে লড়ছে তাদের ভারতীয় এই সময় বলা যায়, না যারা মুঘলদের পক্ষে লড়ছে তাদের ভারতীয় বলা যায়। কাউকেই কিন্তু এই সময়টাতে ভারতীয় বলা চলে না, কারণ তখন এই ভারতবর্ষ যে একটা আলাদা দেশ, এটা একটা আলাদা রাষ্ট্র, একটা জাতীয়তাবাদী নীতি, এটা মানুষের মধ্যে তখনও আসেনি। তখন ছোট ছোট রাজ্যে সব কিছু বিভক্ত ছিল। তো এবার টুকরো কথায় একটা আসি, এর নিচেই যেটা লেখা মুঘলদের মেওয়ার অভিযান, সেই টুকরো কথায় কি বলছে, বলছে রাজপুত রাজাদের নিরাপত্তা ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ছিল চিতোর দুর্গ। তাহলে রাজপুতদের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্গ কোনটা ছিল? দুর্গ মানে হচ্ছে এমন একটা প্রাসাদ যেটা চারিদিক দিয়ে খুব মোটা ইটের একটা দেওয়াল, একটা গাঁথনি দিয়ে তৈরি করা, যেটা ভেদ করে সহজে শত্রুপক্ষের সেনারা ঢুকতে পারবে না। একটা মানে একদম দুর্গম একটা প্রাসাদকে বলা হয় দুর্গ। দুর্গম মানে বুঝো তো, যেখানে যাওয়া অত্যন্ত কঠিন, যেখানে গমন করা কঠিন, সেটাকে বলে দুহ যুক্ত গম, অর্থাৎ দুর্গম। অর্থাৎ যেখানে যাওয়া অত্যন্ত কঠিন, যেখানে সহজে যাওয়া যায় তাকে বলে সুগম, যেখানে যাওয়াটা খুব কঠিন তাকে বলে দুর্গম। তা একটা দুর্গম প্রাসাদ, চারিদিক দিয়ে খুব শক্ত পোক্ত দেওয়াল দিয়ে ঘেরা একটা প্রাসাদ, তাকে বলা হয় হচ্ছে দুর্গ। তো তার আগেই চিতোরের রানা উদয় সিংহ, কে? চিতোরের রানা উদয় সিংহ চিতোর ছেড়ে চলে গিয়েছিলেন। কার আগে? না, তার আগের লাইনে আমরা যেটা বলছি যে 1568 খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন। মেওয়ারদের সবথেকে, মেওয়ার এবং রাজপুতদের সবথেকে যে মানে শক্তপোক্ত যে দুর্গটা ছিল সেটা হচ্ছে চিতোরের দুর্গ। আর চিতোর দুর্গ আকবর জয় করে নেন হচ্ছে 1568 খ্রিস্টাব্দে। এরপরে আকবর চিতোর দুর্গ জয় করার পর বলছে যে তারপরে তো তিনি চিতোর দুর্গ যখন জয় করলেন, তার উপরে চিতোর দুর্গের ওপরেই তার আধিপত্য কায়েম হয়ে গেল। কিন্তু তার আগেই চিতোরের রানা উদয় সিংহ এই দুর্গ ছেড়ে চলে যান। এরপর অন্যান্য রাজপুতদের সঙ্গে সুসম্পর্কও তৈরি হয়। তো উদয় সিংহের ছেলে রানা প্রতাপ সিংহ মুঘলদের কাছে কিন্তু অধীনস্থতা স্বীকার করলেন না। চিতোর দুর্গ মুঘলরা দখল করে নেওয়ার পরে, আকবর দখল করে নেওয়ার পরে, যখন রানা সংগ্রাম সিংহ চিতোর দুর্গ ছেড়ে চলে গেলেন, তখন সবাই পরাজিত হয়ে গেল, কারণ রানা সংগ্রাম সিংহই ছিল হচ্ছে ওদের প্রধান। তো রানা সংগ্রাম সিংহ চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে
রানা প্রতাপ সিংহর কথা আমরা এখানে পাচ্ছি। তো রানা প্রতাপ সিংহ সকলে মাথা নত করে নিলেও রানা প্রতাপ সিংহ কিন্তু মুঘলদের সামনে কখনোই মাথা নত করেননি। তিনি পরাজিত হননি, পরাজিত মানে আগেই পরাজয় স্বীকার করে নেননি, প্রথমেই পরাজয় স্বীকার করে নেননি। হ্যাঁ, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটি যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেন। এই যুদ্ধের সময় আকবর আজমিরে পৌঁছে রাজা মান সিংহকে 5000 সৈন্য সমেত রানা প্রতাপের বিরুদ্ধে পাঠান। তাহলে রানা প্রতাপের সঙ্গে চিত্তোরের যুদ্ধে রানা প্রতাপের বিরোধিতা কে করেছিল? রাজা মান সিংহ বা রাজা মান সিং। কত সৈন্য? 5000 সৈন্য সমেত। আকবর তাকে 5000 সৈন্য দিয়েছিলেন। রাজা মান সিংহ কিন্তু রাজপুত ছিলেন, অর্থাৎ মুঘলদের বিরুদ্ধে রাজপুত শক্তি মিলিত হয়ে লড়াই করেনি। রানা প্রতাপ চিতোর পর্যন্ত গোটা এলাকার ফসল নষ্ট করে দিয়েছিল যাতে মুঘল সৈন্যরা খাবার না পায়। তিনি তার রাজধানী, তাহলে কে এটা, কার কথা বলা হচ্ছে? রানা প্রতাপ সিংহ। ঠিক আছে, তিনি তার রাজধানী থেকে 3000 সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছন। অপোজিটে কত সৈন্য আছে? 5000 সৈন্য। আর তার পক্ষে কত সৈন্য আছে? 3000 সৈন্য। রানার পক্ষে কয়েকজন আফগান সর্দাররাও পৌঁছন। রানা যুদ্ধে পরাজিত হন। পরাজিত হওয়ার পর রানা প্রতাপ মুঘলদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু যুদ্ধ কিন্তু তিনি একবারও জিততে পারেননি। এরপরে বলছে যে আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল। আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। তো সম্রাট আকবর তার সভার মধ্যে বহু বিশিষ্ট লোকজনকে রাখতেন, খুব জ্ঞানী গুণী, খুব পণ্ডিত, খুব বিদ্বান এবং চারিদিক দিয়ে মানে শিল্পে নিপুণ, কেউ বা জ্ঞানে নিপুণ, কেউ শাস্ত্রে নিপুণ, নানান দিক দিয়ে, কেউ শস্ত্রে নিপুণ অর্থাৎ অস্ত্রে নিপুণ, নানান জ্ঞানীগুণী লোককে তিনি তার সভায় রাখতেন। এর মধ্যে প্রধান 9 জন জ্ঞানী ব্যক্তিকে বলা হতো একত্রে নবরত্ন, এবং এই জন্য সম্রাট আকবরের সভাকে বলা হতো নবরত্ন সভা। এদের মধ্যে একজন ছিলেন রাজা বীরবল। বীরবলের বুদ্ধির গল্প অনেকেই হয়তো তোমরা পড়েছো, অনেকে এখন দেখেওছো। তোমরা মানে ইউটিউব বা মোবাইলে বিভিন্ন জায়গায় দেখায় আকবর বীরবলের গল্প। তো তার অনেকটা গল্প কথা হলেও বীরবল কিন্তু সত্যিই খুব বুদ্ধিমান লোক ছিলেন। বীরবলের এই যে গল্পের যে বইগুলো আমরা পড়ি বা বর্তমানে যেগুলো অ্যানিমেশনে দেখায়, সেগুলো অনেকটাই গল্প কথা হয় হয়তো বর্তমানে আমরা যেটা দেখি, কিন্তু তিনি সত্যিই খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান একজন লোক ছিলেন। বীরবলের জন্ম হয় মধ্যপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে। তার আসল নাম ছিল মহেশ দাস। তার বুদ্ধির জোরে তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন। আকবর তার নাম দেন বীরবল। তাহলে বীরবলের আসল নাম কি? মহেশ দাস। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, বীরবল সম্পর্কে লেখো। ঠিক আছে, বীরবলের আসল নাম কি? বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। বীরবলের জন্ম হয় মধ্যপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে। তার নাম ছিল মহেশ দাস। তার বুদ্ধির জোরেই তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন। আকবর তার নাম দেন বীরবল। এখানে বীর এবং বল শব্দগুলি বুদ্ধির জোর বোঝাতে ব্যবহার করা হতো। তাকে রাজা উপাধিও দেওয়া হয়। তিনি কিন্তু রাজা ছিলেন না, তাকে রাজা উপাধি দেওয়া হয়, অর্থাৎ তাকে পরবর্তীকালে রাজা করা হয়। সম্রাট আকবর তাকে রাজা বানিয়েছিলেন। আকবরের সময় তিনি ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হন, অর্থাৎ সম্রাট আকবর তাকে তার সভার প্রধানমন্ত্রী বা ওয়াজির ই আজমও করেন। তো প্রধানমন্ত্রীকে ওয়াজির ই আজম বলা হয়। যে বলছে আবুল ফজল ও আবুল কাদির বদাউনি। ঠিক আছে, আবুল ফজল ও আবুল কাদির বদাউনি কি বলছে? বলছে যে আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল আলাম্মি। তার লেখা আকবর নামায় তিনি আকবরের প্রশংসাই করেন। কিন্তু কোনো সময়ের ইতিহাস জানতে হলে শুধু ভালো কথা জানলেই হয় না, সে যুগের সমস্যার কথাও জানতে হয়। এই ধরনের সমালোচনা পাওয়া যায় সে যুগের আরেকজন ঐতিহাসিক আবুল কাদির বদাউনির যে বই, সেই বইতে। ঠিক আছে, এরা দুজনেই মুঘল দরবারে এসেছিলেন 1500 যে এরা যখন দুজনেই মুঘল দরবারে এসেছিলেন, এরা কিন্তু একসাথে এসেছিলেন এই দুজন ব্যক্তিটা। তো আবুল ফজল এবং আবুল
কাদের, এরা দুজন একই সাথে মুঘল দরবারে এসেছিলেন। কততে এসেছিলেন হচ্ছে 1574 খ্রিস্টাব্দে। কিন্তু আবুল ফজল হয়ে উঠেছিলেন আকবরের প্রিয় পাত্র। একই ঘটনায় দুই ধরনের বিবরণ পাওয়া যায় এদের দুজনের লেখায়। কেন আবুল ফজল সবসময় আকবরের নামে ভালো ভালো কথা বলতো, আর আবুল কাদির কী করতো, আকবরের সবসময় খারাপ দিকগুলো তুলে ধরতো। তা একটা সাম্রাজ্য কখনোই শুধুমাত্র ভালো দিক বা শুধুমাত্র খারাপ দিক দিয়ে চলে না, তার কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। আমাদের ভালোটাও জানতে হয়, আমাদের খারাপটাও জানতে হয়। দেখা যাচ্ছে আবুল ফজল শুধু ভালোটা বলছেন, আর আবুল কাদির শুধু মন্দটা বলছেন। তাই আবুল ফজল খুব দ্রুত আকবরের কাছে ভালো হয়ে উঠছে, আর আবুল কাদির খুব দ্রুত আকবরের কাছে কিন্তু নিচে নেমে আসছে বা অতটা প্রিয় হচ্ছে না, অপ্রিয় পাত্র হয়ে উঠছে। এবারে আমরা যদি দেখা যায় আবুল ফজলের লেখা বইয়ের নাম কি আকবরনামা, শর্ট কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আসে। আবুল ফজলের লেখা বইয়ের নাম আকবরনামা। আবুল ফজলের লেখা বইয়ের নাম কি? আবুল কাদরির লেখা বইয়ের নাম কি, বা আবুল কাদিরের লেখা বইয়ের নাম কি? কাদরিও কোথাও বলা হয়, কোথাও বলা হয় কাদির। এখানে তোমাদের বইতে কাদির লেখা রয়েছে, আবুল কাদির, তো কাদিরই তোমরা বলবে, আবুল কাদির বদাউনি, তো তো তার লেখা বইয়ের নাম কি? তার লেখা বইয়ের নাম হচ্ছে, এখানে কিন্তু রয়েছে, তোমরা দেখবে, তো মুনতাখাব উত তাওয়ারিক। এই মুনতাখাব উত তাওয়ারিক বইটা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। মুনতাখাব উত তাওয়ারিক এইটা নিয়ে তেমন একটা কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন মেনলি আসে আকবরনামা নিয়ে। মুনতাখাব উত তাওয়ারিক নিয়ে তেমন একটা প্রশ্ন আসে না। যাই হোক, আমরা এখন ভারতের যে মানচিত্র দেখি তখন সেটা কিন্তু এরকম ছিল না। দেশ বলতে তারা কেবল কিছু অঞ্চলকে বুঝতো। এই সংঘাত আসলে বিভিন্ন অভিজাত গোষ্ঠীর মধ্যে হয়েছিল। এরা সকলেই ব্যক্তিগত উচ্চাসা এবং রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য লড়াই করেছিল। আকবর শুধু যুদ্ধ জয়ের মাধ্যমেই শাসন প্রতিষ্ঠা করেননি, তিনি চেয়েছিলেন স্থানীয় শাসকদের মুঘল দরবারে গুরুত্বপূর্ণ পদ দিতে। স্থানীয় মানুষের কাছে কেবল আক্রমণকারী হিসেবে চিহ্নিত হয়ে না থাকতে তিনি কিন্তু চেয়েছিলেন যে স্থানীয় মানুষের কাছে কেবলমাত্র মানে আক্রমণকারী হিসেবে তিনি চিহ্নিত হয়ে থাকতে চাননি। মুঘলরা উত্তর ভারত জয় করে দাক্ষিণাত্যেও পৌঁছে গিয়েছিল। এদিকে আবার উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল যেমন কাবুল, কাশ্মীর, কান্দাহার, সিন্ধু এবং পূর্ব বেলুচিস্তান ও মুঘল শাসনের আওতায় চলে আসে। এটা তাহলে কোন কোন জায়গাগুলো মুঘল শাসনের আওতায় চলে আসে, এটা তোমরা ব্র্যাকেট করবে, এটা একটা কোশ্চেন। উত্তর পশ্চিম সীমান্তবর্তী কাবুল, কাশ্মীর, কান্দাহার, সিন্ধু এই সমস্ত প্রদেশ এবং পূর্ব বেলুচিস্তান, এগুলো মুঘল শাসনের আওতায় চলে আসে। ভারতবর্ষের উপর বিদেশি আক্রমণ এই পথেই বেশি হতো, তাই সাম্রাজ্যের নিরাপত্তা রক্ষা করতে এই অঞ্চলে মুঘল প্রভাব তৈরি করা দরকার ছিল। তখনকার যোগাযোগ ব্যবস্থা মোটেও উন্নত ছিল না, মুঘল সৈন্যকে অনেক দুর্গম পথ অতিক্রম করতে হয়েছিল। আকবরের মৃত্যুর সময় অর্থাৎ 1605 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এক বিরাট এলাকা জুড়ে মুঘলদের আধিপত্য বজায় ছিল, মুঘলদের দখলে চলে এসেছিল একটা বিরাট এলাকা। তবে তার বাইরে দক্ষিণে ভারতের বিরাট সামরিক সাফল্য পেলেও তার ভিত্তি ছিল নরবরে। তো উত্তর ভারতের একটা বিস্তীর্ণ এলাকা মুঘলদের দখলে ছিলই, দক্ষিণ ভারতেও মুঘলদের সাফল্য ছিল, কিন্তু তার ভিত্তিটা ছিল একটু নরবরে, একটু 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 যেন মানে স্ট্রং ছিল না মুঘলরা, সেই জায়গাটাতে খুব শক্তিশালী ছিল না দক্ষিণ ভারতে। সেখানে আফগানদের পুরোপুরি হারিয়ে মুঘল শাসন ভালোভাবে প্রতিষ্ঠা করতে আরও বেশ কয়েক বছর লেগে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছি দক্ষিণ ভারতে পুরোপুরি কোনো দিনই মুঘলরা কিন্তু পুরোপুরিভাবে দক্ষিণ ভারতে শাসনভার দখল করতে পারেননি। এই দাক্ষিণাত্য অভিযান করতে করতেই সারা জীবন যুদ্ধ করেছেন আমাদের সম্রাট ঔরঙ্গজেব, এবং শেষ বয়সে তিনি দাক্ষিণাত্য যুদ্ধ করতে করতেই মারা যান, এবং তার যে সাম্রাজ্য পুরো নড়বড়ে হয়ে গিয়েছিল সারা জীবন যুদ্ধ করতে করতে, এবং এই যুদ্ধটা হয়েছিল শুধু দাক্ষিণাত্য অভিযানের জন্যই, মানে দক্ষিণ ভারতকে নিজেদের দখলে আনার জন্য। কিন্তু তিনি কিন্তু খুব একটা সফল হননি। দক্ষিণ ভারতে অনেক আলাদা শক্তি ছিল, আফগান শক্তি ছিল, মারাঠা শক্তি ছিল, এরা মুঘলদের সবসময় ঠেকিয়ে গেছে। যাই হোক, আকবরের ছেলে উত্তরসূরি জাহাঙ্গীরের সময় অর্থাৎ জাহাঙ্গীরের শাসন আমল কতদিন পর্যন্ত, 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ দাগ দেবে। বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত। তাহলে খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, 12 ভূঁইয়া কারা? আকবরের মৃত্যুর পরে আকবরের ছেলে ও তার উত্তরসূরি জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় হিন্দু জমিদাররা ও আফগান মুসলমানরা মুঘলদের বিরুদ্ধে
বা একসাথে বারবার বিদ্রোহ করেছিল। এই যে বিদ্রোহী 12 জন জমিদার, তাদের মধ্যে হিন্দুরাও রয়েছে, বাংলার হিন্দুরা, আবার আফগান মুসলমানরাও রয়েছে। এরা সবাই একত্রে 12 জন জমিদার 12 ভূঁইয়া নামে পরিচিত। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ ছিলেন উল্লেখযোগ্য। বিশেষ করে প্রতাপাদিত্য এবং চাঁদ রায় হিন্দুদের মধ্যে ভীষণ উল্লেখযোগ্য, আর কেদার রায়ও মোটামুটি যথেষ্ট উল্লেখযোগ্য। মুসলমানদের মধ্যে ঈশা খান ভীষণই উল্লেখযোগ্য। প্রতাপাদিত্য, চাঁদ রায় এবং ঈশা খান, এদের নামটা অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। জাহাঙ্গীরের সময়েই বাংলা ভালোভাবে মুঘল সাম্রাজ্যে যুক্ত হয়ে পড়ে। জাহাঙ্গীরের সময়কালেই বাংলা কিন্তু খুবই ভালোভাবে মুঘল সাম্রাজ্যের মধ্যে যুক্ত হয়ে পড়ে। তার আমলে মেওয়ারের রানা, রানা মানে কে? ওই যে আমরা পড়লাম মানে মেওয়ারের রানা প্রতাপ সিংহ, রানা সংগ্রাম সিংহ, সেই রানারা। তো মেওয়ারের রানাও মুঘলদের আধিপত্য মেনে নেন, অর্থাৎ মেওয়ারের যিনি রাজা, মেওয়ারের যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মেওয়ার দেশের, বা মেওয়ার রাষ্ট্র, মানে মেওয়ার একটা জায়গা, যাই হোক, তাকে যদি একটা রাষ্ট্র হিসেবেও আমরা ধরি, তো সেখানকার যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, সর্বোচ্চ ক্ষমতা যিনি মানে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী ছিলেন, তাকেই কিন্তু বলা হতো হচ্ছে মেওয়ারের যে কি বলবো, মেওয়ারের রানা। সেই মেওয়ারের রানাও কিন্তু মুঘলদের আধিপত্য মেনে নেন এই জাহাঙ্গীরের সময়। তবে মুঘলরা কিছু রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারেনি। যেমন ধরা যাক, শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্ক কোনো কালেই ভালো ছিল না। এই সম্পর্কে আমরা যদিও 8ম অধ্যায়ে ভালো করে জানবো কি হয়েছিল না হয়েছিল। যাই হোক, খ্রিস্টীয় সপ্তদশ শতকের গোড়ার দিকে মুঘল রাষ্ট্র কাঠামোয় জাহাঙ্গীর মোটামুটিভাবে আকবরের নীতিকে অনুসরণ করেন। কততে? খ্রিস্টীয় সপ্তদশ শতকে। ইম্পর্টেন্ট এই জায়গাগুলো, সালগুলো, যে জায়গাগুলো আমি বারবার রিপিট করছি, খ্রিস্টীয় সপ্তদশ শতকে। দাক্ষিণাত্য তো মুঘল সাম্রাজ্যের, মানে দাক্ষিণাত্যে মুঘল সাম্রাজ্যের বিরাট একটা প্রসার ঘটেনি। জাহাঙ্গীরের সময় যুদ্ধ বিদ্রোহে দাক্ষিণাত্যের দিকে খুব একটা মুঘলরা প্রসার ঘটাতে পারেনি। ফলে নতুন মনসবদাররা মুঘল শাসন ব্যবস্থায় সামিল হতে থাকে। এছাড়া আগে থেকে রাজপুতরা তো ছিলই, রাজপুতরা তো মেনেই নিয়েছিল মুঘলদের শাসন, ঠিক আছে। আবার মুঘল দরবারে অভিজাতদের মধ্যেও রেষারেষি চলত। দরবারি অভিজাতদের নিয়ে দ্বন্দ্বে সম্রাজ্ঞী নূরজাহান, শাহজাদা খুররুম, পরবর্তীকালে বাদশাহ শাহজাহান, পরবর্তীকালে বাদশাহ শাহজাহান, এরা কিন্তু সবাই, মানে এই যে ব্যক্তিরা, তারপরে নূরজাহান পরিবারের সদস্য, অন্যান্য কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা নিয়েছিলেন। কোথায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন? না, এই যে একের পর এক সবাই সামিল হচ্ছে, মুঘল দরবারে রেষারেষি চলছে, দরবারি অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব চলছে, এইগুলোতে কিন্তু এরা মানে কারা? সম্রাজ্ঞী নূরজাহান, এই জাহাঙ্গীরের বউয়ের নাম ছিল হচ্ছে নূরজাহান, শাহজাদা খুররম, পরবর্তীকালে বাদশাহ শাহজাহান, নূরজাহানের পরিবারের সদস্যরা এবং অন্যান্য আরও কয়েকজন ব্যক্তি, এরাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই যে এই রেষারেষির মধ্যে, ঠিক আছে। শাহজাহানের শাসনের শুরুতেই দাক্ষিণাত্যে খান জোহান লোদি, কে? খান জাহান, কথাটা জাহান, খান জাহান লোদি বিদ্রোহ করেন, ঠিক আছে। মুঘলদের কাছে তিনি পরাজিত হন। বুন্দেলখন্দের বিদ্রোহ দমন করা এবং আহমেদনগরের অভিযান পাঠানো হয়। কোথায় কোথায়? বুন্দেলখন্দে বিদ্রোহ দমন করা হয়, আহমেদনগরে অভিযান পাঠানো হয়। শাহজাহানের উজবেকদের থেকে বল্ক জয় করার পরিকল্পনা কিন্তু শাহজাহান করেছিলেন। আমরা দেখতে পাই শাহজাহানের শাসনামলে শাহজাহান কিন্তু উজবেকদের থেকে বল্ক জয় করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। পরিকল্পনা করেছিলেন, আমরা জীবনে নানান পরিকল্পনা করি, সব কি সবসময় সফল হয় না। তেমনি শাহজাহানও করেছিলেন বল্ক মানে জয় করার পরিকল্পনা, কিন্তু সেটা সফল হয়নি। শাহজাহানের আমলেই মুঘলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়। তাহলে আমরা শাহজাহানের সময়কালে কিন্তু সব রকমের জিনিসই দেখছি। বুন্দেলখন্দের যুদ্ধে দেখছি জয়, আহমেদনগরের যুদ্ধে দেখছি জয়, আবার দেখছি বল্কের পরিকল্পনা নষ্ট হয়ে গেল, কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গেল, বাংলার ওপরে স্থায়ী নিয়ন্ত্রণ হলো, মনসবদার জাগিরদাররা সবাই দরবারে আরও অংশ নিতে থাকলো,
কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে, সব মিলিয়ে শাহজাহানের শাসনামল রয়েছে। তাহলে যদি বলে শাহজাহানের শাসনামল এবং সেই শাসনামলে মুঘল সাম্রাজ্যের উত্থান এবং পতন বর্ণনা করো, তাহলে আমি যতদূর এতক্ষণ বললাম এইটা কিন্তু পুরোটা হবে। ঠিক আছে, এই যে আগের পাতায় আকবরের ছেলে উত্তরসূরি জাহাঙ্গীরের সময় এইখান থেকে শুরু করে তার পরের পাতায় নিয়ন্ত্রণ হারায় পর্যন্ত, এইটা হচ্ছে মোটামুটি জাহাঙ্গীর এবং শাহজাহানের শাসনামলে মুঘলদের উত্থান পতনের দিক। আরও কিছুটা আছে, আমি বলে দিচ্ছি। তারপরের পাতায় রয়েছে যে শাহজাহানের জীবনের শেষ দিকে তার ছেলেদের মধ্যে সিংহাসন নিয়ে লড়াই বাঁধে। তাদের মধ্যে দারা শিকোহ কে ছিল? দারা শিকোহ ছিল বড় ছেলে, জাহাঙ্গীরের 4 ছেলের মধ্যে বড় ছেলে। দারা শিকোহ ও অন্য ভাইদের হারিয়ে ঔরঙ্গজেব বাদশাহ হয়েছিলেন। শুধু হারিয়েই না, হত্যা করে। ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। এখানে এই তথ্য দেওয়া হয়নি হয়তো, বা দেখছি দেওয়া হয়েছে কিনা পড়ে দেখছি, কিন্তু দেওয়া হয়নি হয়তো, কিন্তু ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। ঔরঙ্গজেবের শাসনকালে দাক্ষিণাত্যের বিজয়পুর ও গোলকোন্ডা অনেক চেষ্টায় মুঘলদের দখলে আসে। এই দাক্ষিণাত্য অভিযান কিন্তু ঔরঙ্গজেবের সব থেকে বড় একটা ভুল পদক্ষেপ ছিল। সারা জীবন তিনি দক্ষিণ ভারত জেতার জন্য যুদ্ধ করে এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি যথেষ্ট ভালোভাবে দক্ষিণ ভারত জিততে পারেননি, দক্ষিণ ভারতে যথেষ্ট শক্তিশালী ক্ষমতা কায়েম করতে পারেননি। কিন্তু সারা বছর যুদ্ধ করে করে, সারা জীবন একটা দীর্ঘ সময় যুদ্ধ করে মুঘলদের যে শাসন ব্যবস্থা, মুঘলদের সৈন্য ব্যবস্থা, মুঘলদের আর্থিক ক্ষমতা, মুঘলদের সেনাবাহিনীর ক্ষমতা, মুঘলদের অস্ত্র ভাণ্ডার সব কিছু কিন্তু ভেঙে পড়েছিল। এর কারণে আমরা দেখি ঔরঙ্গজেবের পরেই কিন্তু মুঘল সাম্রাজ্য হঠাৎ অনেকটা ধসে পড়েছিল। মুঘল সম্রাট কিন্তু শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেব নন, শেষ নামজাদা মুঘল সম্রাট ঔরঙ্গজেব, বা শেষ যথেষ্ট ক্ষমতাশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেব। শেষ মুঘল সম্রাটের নাম, অ্যাকচুয়ালি মুঘলদের শেষ সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, যার কাছ থেকে ব্রিটিশরা শাসন ক্ষমতা নিয়েছিলেন। তিনি শেষ মুঘল সম্রাট, কিন্তু ঔরঙ্গজেব হচ্ছে শেষ ক্ষমতাশালী মুঘল সম্রাট বা প্রভাবশালী মুঘল সম্রাট। ঔরঙ্গজেবের পরেই মুঘল সাম্রাজ্যে একটা বিরাট ধস নেমে আসে। তার সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় ভুল একটা পদক্ষেপ ঔরঙ্গজেবের, সেটা হচ্ছে দাক্ষিণাত্য অভিযান। ঠিক আছে, তো এই দাক্ষিণাত্য অভিযান বলছে যে তাদের মধ্যে এই দারা শিকোহ ও অন্যান্য ভাইদেরকে তিনি হটিয়ে অর্থাৎ এখানে হত্যা করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, হত্যা করে, এবং তার পিতা শাহজাহানকে তিনি বন্দি করেছিলেন কারাগারে। এই তথ্যগুলো এখানে দেওয়া নেই, তোমরা ছোট আর একটু উঁচু ক্লাসে পাবে। যাই হোক, ঔরঙ্গজেব বাদশাহ হয়েছিলেন। ঔরঙ্গজেবের শাসনকালে দাক্ষিণাত্যের বিজয়পুর ও গোলকোন্ডা অনেক চেষ্টায় মুঘলদের দখলে আসে। ফলে মারাঠা ও দক্ষিণী মুসলমান অভিজাতরা মুঘল শাসনে যোগ দেয়। কারা? মারাঠারা এবং দক্ষিণী মুসলমান অভিজাতরা মুঘল শাসনে যোগ দেয়। এর ফলে মনসবদারি ব্যবস্থায় বৈচিত্র্য বেড়েছিল, কিন্তু তার সঙ্গে মনসব পাওয়া নিয়েও অভিজাতদের মধ্যে রেষারেষি তৈরি হয়েছিল। মনসবদারিটা কি, এবার এটা বুঝতে হবে। মনসবদার হচ্ছে জমিদার, টাইপ অফ জমিদার। তো বলছে জমিদারদের মানে সম্রাটের আন্ডারে সম্রাটের অধীনে যেসব জমিদাররা থাকতো, সেই জমিদারদের মধ্যে ভ্যারাইটি বেড়েছিল, বৈচিত্র্য বেড়েছিল। নানান রকম জমিদার রয়েছে, নানান রকম মনসবদার রয়েছে। মুঘল আমলে জমিদার কথাটা ঠিক বলা হতো না, মনসবদার কথাটা বলা হতো। তো নানান রকমের মনসবদার রয়েছে, সেখানে রাজপুত রয়েছে, সেখানে মেওয়ার রয়েছে, সেখানে রানারা রয়েছে, সেখানে আফগানরা রয়েছে, সেখানে মারাঠারা রয়েছে, সমস্ত রকমের মনসবদার, বিভিন্ন রকমের মনসবদার রয়েছে। তাদের মধ্যে বৈচিত্র্য বেড়েছে, কিন্তু পোটেনশিয়ালিটি যেটাকে বলে, ভেতরের যে মানে শক্তপোক্ত ভাবটা, সেটা কিন্তু কমেছে। কেন? তাদের নিজেদের মধ্যেই সম্রাটের অধীনে বা বাদশাহের অধীনে যেসব মনসবদাররা রয়েছে, তাদের মধ্যেই কিন্তু তাদের একটা দ্বন্দ্ব, একটা টানাপোড়েন শুরু হয়ে গিয়েছিল। বলছে কৃষি ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছিল। এই মনসবদারদের মধ্যে রেষারেষি হওয়া ছাড়াও কী হয়েছিল, কৃষি ব্যবস্থায় কিছু সমস্যা দেখা দিয়েছিল। মথুরায় জাট কৃষকরা এবং হরিয়ানায় সতনামী কৃষকরা বিদ্রোহ করে। শিখ এবং মারাঠাদের মতো আঞ্চলিক শক্তি মুঘল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে এইবারই কিন্তু এই যে দাক্ষিণাত্য অভিযান শুরু হলো আমাদের ঔরঙ্গজেবের, এবারই কিন্তু আমরা দেখছি সব মুঘলদের যে মানে একটার পর একটা যে ধস যে নামছে মুঘল সাম্রাজ্যে, বিভিন্ন ধসগুলো নামছে। কী কী ধসগুলো? প্রথম কথাই হচ্ছে যেটা বলছে যে অনেক কষ্টে এই বিজয়পুর ও গোলকোন্ডা, দক্ষিণ ভারতের দুটো রাজ্য বিজয়পুর এবং গোলকোন্ডার ওপরে মুঘলদের আধিপত্য স্থাপিত হলেও মারাঠা এবং দক্ষিণী মুসলমানরা
যোগ দিলেও, তাদের মনসবদারদের মধ্যে যোগ দিলেও, মনসবদারি ব্যবস্থায় বৈচিত্র্য বাড়লেও মনসব পাওয়াটা কিন্তু অভিজাতদের মধ্যে মনসব পাওয়ার জন্য নানান রেষারেষি তৈরি হয়েছিল। তাদের নিজেদের মধ্যেই, অভিজাতরা নিজেদের মধ্যেই রেষারেষি করছে মনসব পাওয়ার জন্য। মথুরায় জাট কৃষকরা এবং হরিয়ানায় সতনামী কৃষকরা বিদ্রোহ করে। শিখ এবং মারাঠাদের মতো আঞ্চলিক শক্তি মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। রাজপুতদের সঙ্গে সংঘাত এবং দাক্ষিণাত্যে একটানা চলতে থাকা যুদ্ধে সাম্রাজ্যের আয়তন যেমন বেড়েছিল, সমস্যাও বেড়েছিল। মুঘলদের সঙ্গে বিভিন্ন অভিজাত গোষ্ঠীর যে যোগসূত্র তৈরি হয়েছিল তা অনেক ক্ষেত্রে নষ্ট হয়েছিল। মুঘল সম্রাটকে তারা ব্যক্তিগত স্বার্থ রক্ষায় ব্যবহার করার চেষ্টা করেছিল। শাসনের শুরুতেই ঔরঙ্গজেবের উত্তর পূর্ব সীমান্তবর্তী এলাকাগুলিতে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করতে আমরা দেখতে পাই ঔরঙ্গজেবকে, যেহেতু তিনি করেছিলেন। যেহেতু অসমের অহম শাসককে প্রথমে দমন করা গেলেও তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। মুঘল মুসলমানরা চট্টগ্রাম বন্দর দখল করে বাংলাকে পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, সামুদ্রিক বাণিজ্যের পথ প্রশস্ত করে। উত্তর পশ্চিম সীমান্তে কখনো যুদ্ধ, কখনো মৈত্রীর নীতির মাধ্যমে আফগান অধ্যুষিত অঞ্চলে শান্তি স্থাপন ও অন্যান্য সমস্যার সমাধান করেন ঔরঙ্গজেব। কিন্তু এখানে মুঘল সৈন্যদের একটি বড় অংশ বহুদিন ব্যস্ত ছিল। মুঘলদের একটা বিরাট অংশ কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিল। অন্যান্য ক্ষেত্রে যেমন মারাঠাদের বিরুদ্ধে তাদের ব্যবহার করা যায়নি, বলতে কি সূত্রে এটা বলা হচ্ছে? বলছে যে মারাঠারা, শিখরা, এরা তো মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বা মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাহলে এদের বিরুদ্ধে তো সৈন্য পাঠাতে হবে। কিন্তু সেনা কোথায়? উত্তর পূর্ব সীমান্তে। কি করছে তারা কখনো অসমের অহম সাম্রাজ্যকে দমন করছে, অহম সাম্রাজ্যের রাজাকে, কখনো পর্তুগিজ মুক্ত করছে চট্টগ্রাম বন্দরকে, কখনো বিভিন্ন রাজ্যের সাথে যুদ্ধ করছে, কখনো বা মৈত্রী সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। এই করতে করতে কিন্তু আর মারাঠাদের বিরুদ্ধে বা শিখদের বিরুদ্ধে এরকম আঞ্চলিক শক্তিগুলো যখন মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে সঠিকভাবে সৈন্য পাঠানো বা সৈন্য বল দেওয়া, সৈন্যবল প্রয়োগ করা কিন্তু মুঘলদের পক্ষে হয়ে ওঠেনি। সেই কারণে কিন্তু আমরা দেখতে পাই খুব বেশি দিন পর্যন্ত মুঘল সাম্রাজ্য টিকিয়ে রাখা সম্ভব হয়নি দাক্ষিণাত্য অভিযানের পর। ওই জন্য ঔরঙ্গজেবের পরেই ব্যাপারটা ভেঙে পড়ে, চূড়ান্ত একটা ধস নামে এত বৃহত্তর এবং বিভিন্ন দিকে বিভিন্ন রকমের যুদ্ধ করতে গিয়ে। আমরা একটু আগের পেজে যদি আসি, আমরা 77 পেজে দেখছি। 77 পেজে যদি আমরা আসি, এখানে দেখব যে মধ্য এশিয়ার বল্ক এবং বদকসান ছিল বুখরার উজবেক শাসক নজর মোহাম্মদের অধীনে। তাহলে বল্ক এবং বদকসান কার অধীনে ছিল? উজবেক শাসক নজর মোহাম্মদের অধীনে। তার পুত্র আব্দুল আজিজ বিদ্রোহ করেন এবং পিতাকে পরাজিত করেন। কে? আব্দুল আজিজ। কার পুত্র? আব্দুল আজিজ কার পুত্র ছিল? না, এই নজর মোহাম্মদের পুত্র। নজর মোহাম্মদের পুত্র আব্দুল আজিজ নিজেই নিজের পিতার বিরুদ্ধে আক্রমণ করেন, বিদ্রোহ করেন এবং তাকে পরাজিত করেন। এই নজর মোহাম্মদ শাহজাহানের সাহায্য চান। পরে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো হলেও মুঘলরা বল্ক আক্রমণ করে। কেন? না, শাহজাহানের কাছে সাহায্য চেয়েছিলেন নজর মোহাম্মদ শাহ। আর নজর মোহাম্মদ কেন সাহায্য চেয়েছিলেন? কারণ তার পুত্র তারই বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সাম্রাজ্য দখল করে নিয়েছিল। পরবর্তীকালে দেখা গেছে পিতা পুত্রের সম্পর্ক ভালো হয়ে গেছে, কিন্তু তবুও মুঘলরা যেহেতু প্রস্তুতি নিয়েছিল যুদ্ধ, তারা কিন্তু বল্ক আক্রমণ করেছিলই। যাই হোক, বল্ক আক্রমণ করে। পিতা পুত্রের সম্পর্ক ভালো হলেও, পিতা পুত্র মানে কার? না, ওই নজর মোহাম্মদ এবং তার পুত্র আব্দুল আজিজ। তো তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেল, মুঘলরা আক্রমণ করে, ওই বল্ক আক্রমণ করে। এবং মনে রাখতে হবে একটা কথা, মনে রেখো, আমাদের বলেছে সকলকে, আমাদের মনে রাখা উচিত, এখানে মনে রেখো বলেই বলেছে
যে মধ্য এশিয়ায় মুঘলদের প্রাচীন বাসভূমি হচ্ছে সমরকান্দ, এবং মুঘলরা এই বরাবর সবসময় এই সমরকান্দ অঞ্চলে তারা সবসময় ক্ষমতা কায়েম রাখতে চেয়েছিল। ঠিক আছে, তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই। 80 পেজের ওপরের দিকে যেখানে আমাদের শেষ হচ্ছে 5.2, যেখানে শেষ হচ্ছে 5.3, সেইখানে আমাদের পড়া আজকে শেষ হলো। এবং আগামী দিন আমরা মুঘলদের রাজপুত নীতি, দাক্ষিণাত্য নীতির চরিত্র, আকবর থেকে ঔরঙ্গজেব, এই সমস্ত কিছু নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। সকলকে টাটা, সকলকে ধন্যবাদ। এবং তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করবে, আমি তার উত্তর দিয়ে দেব। যে কোনো রকমের প্রশ্ন যদি এই পড়া বিশেষ তোমাদের থাকে আমি উত্তর দেবো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এর ওপরে, এই চ্যাপ্টারের ওপরে কী কী ব্রড প্রশ্ন বা শর্ট প্রশ্ন হতে পারে তারও কিন্তু একটা ভিডিও আমি তোমাদেরকে আপলোড করব। তোমাদের কোনো চিন্তার কারণ নেই। ওকে, আজকের জন্য টাটা, বাই বাই।